উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আবারও আমার উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত দুদিন তোমাদের আমি ক্লাস নিয়েছি স্থানাঙ্ক পদ্ধতি ও বিন্দুর অবস্থান নিয়ে। আজকে কিছু সমস্যা রয়ে গিয়েছিল গত 3A, সেগুলো সমাধান সহ আমি 3B করাবো। দেখো আজকে সেজন্য তোমাদের পাঠ্যসূচিতে আমার পরিচিতি, আমি সমস্যা 1 করিয়েছি, আজকে সমস্যা 2 করব, 3 করব, 4 করব এবং তারপরে 3B তে শুরু করব। সেখানে আছে কার্তেসীয় জ্যামিতিক পদ্ধতিতে অন্তর্বিভক্তকরণ সূত্র প্রতিষ্ঠা ও এর ব্যবহার, কার্তেসীয় জ্যামিতিক পদ্ধতিতে বহির্বিভক্ত সূত্র প্রতিষ্ঠা ও এর ব্যবহার এবং ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বাহির করার পদ্ধতি। তাহলে আজকে আমরা আবার চলে যাচ্ছি প্রথমে 3A এর যে সমস্যাগুলো আমাদের বাকি ছিল সেগুলোতে। আমি তোমাদের রিপ্লাই দেখেছি গত দিনের ক্লাসে, আর আমি যে অঙ্কটা দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম অঙ্কটা ছিল সম্ভবত এরকম 1 - √3 এবং আরেকটি ছিল 1 √3। আমি সাংখ্যিক মান নিয়ে 4টি কোঅর্ডিনেট সিস্টেমে প্রথমটা 1 √3, দ্বিতীয়টা -1 √3, তৃতীয়টা -1 -√3 এবং চতুর্থটা 1 -√3। এই 4টি স্থানাঙ্কতে 4টি ঘরে যদি আমার এই 4টি বিন্দু থাকে তাহলে তাদের ভেক্টরিয়াল অ্যাঙ্গেলগুলো কেমন হবে সেটি দেখিয়েছিলাম। সাংখ্যিক মান একই থাকবে, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগের অবস্থানের জন্য তাদের কখনো ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক, কখনো ভুজ ধনাত্মক কোটি ঋণাত্মক, কখনো ভুজ কোটি উভয় ধনাত্মক এবং কখনো বা ভুজ কোটি উভয় ঋণাত্মক হবে। কিন্তু তোমাদের রিপ্লাই যেটা দেখেছি সেটা খুবই প্রাসঙ্গিক ছিল যে আমি রেডিয়াস ভেক্টরটা বের করে দেখাইনি। আসলে আর যখন আমরা ক্লাস নিই তোমাদের সাথে কোনো ইন্টারাকশন থাকে না, তো এইসব ক্লাসে হয়তো ক্লাস ইন্টারাকশন হলো বলতে ম্যাডাম ওটা দেখালেন না বা ওটা আমরা করলাম না, ওটা অবশ্যই বের করতে হবে। আমি বুঝেই দেখেছি যখন তোমরা ফর্মুলা এরকম করবা তখন তার ভেক্টরিয়াল অ্যাঙ্গেল ট্যান থেটা বের করার সাথে সাথে তোমরা প্রথমে রেডিয়াস ভেক্টরটা দেখাই দিবা। এবং যেহেতু 4টি বিন্দুর ভুজ কোটির সাংখ্যিক মান একই, অতএব তাহলে কি হবে, 4টা ক্ষেত্রেই তোমার 1 to the power square √3 to the power square equal 1 plus 4 equal 2 হবে। প্লাস মাইনাসে দুটোই আসে যেহেতু বর্গমূল, কিন্তু আর যেহেতু আমার রেডিয়াস ভেক্টর ও থেকে পি বিন্দুর দূরত্ব বা বিন্দুটির দূরত্ব বোঝাচ্ছে সেজন্য তারা সবসময় ধনাত্মক হবে। এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর সমস্যা 2, এ ও বি দুটি স্থির বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 3, 4 এবং 3, 6। এবি বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি এর সি বিন্দুটি এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত হলে সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলে যাই প্রথমেই সমস্যা 2। তাহলে আমরা 2 এর উত্তর লিখে যাচ্ছি বা সমাধান লিখতে পারো তোমরা। 2 নম্বর সমাধান, যেহেতু সমস্যা আছে অতএব সমাধান লেখাটাই যুক্তিযুক্ত। আমরা প্রথমেই আঁকিয়ে ফেলবো আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক। সব ক্ষেত্রে লাগে না, কিন্তু এখানে আমরা প্রতিস্থাপন করব, কেননা এখানে অঙ্কটির একটি আর যেটাকে বলো যে টুইস্ট আছে এক জায়গায়, আমি টুইস্টই বললাম। ওই যে এবিসি এর সি বিন্দুটি এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত, এইখানে অঙ্কটা বোঝার বিষয়। আর
অন্যদিকে অঙ্কটি খুবই সহজ। তোমরা 3, 4 এবং 3, 6 বিন্দুটি আমি আগে স্থাপন করি। আমি এরকম একটি মেজারমেন্ট নিয়েছি 3, আর আবার যেহেতু কোটি 4 প্রথম বিন্দুটি, অতএব এই বরাবর ওয়াই অক্ষ বরাবর আমি 4 ঘর গেলাম, 1 2 3 4। এই জায়গায় আমার এ বিন্দু 3 4। যেহেতু পরের বিন্দুটির স্থানাঙ্ক সম্ভবত 3 6, তাহলে আমার 3 পর্যন্ত আমি চলে আসছি এক্স অক্ষ বরাবর, শুধু আর একটু আমি বাড়িয়ে দিলাম 2 ঘর, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 6। এখন আমি এ দুটোকে যোগ করছি, তাহলে আমার এবি রেখা চলে আসলো। বলছে এবি রেখার যে পাশে মূলবিন্দু অবস্থিত ঠিক তার বিপরীত পাশে সি বিন্দুটির অবস্থান হবে। তাহলে এবি রেখার বাম পাশে মূলবিন্দুটি অবস্থিত এই 0, তাহলে সিটা তার ডান দিকে অবস্থিত হবে। ধরে নিই মোটামুটি এইরকম একটি বিন্দু সি, যেহেতু ডান দিকে বলছে সি, এবং সি এর স্থানাঙ্ক ধরে নিলাম। এখন আমি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ উল্লেখ করে দিয়েছে, অতএব ত্রিভুজটাও আমি আঁকিয়ে ফেললাম। তাহলে তোমরা ফর্মাল কিছু কথাবার্তা আমাদেরকে লিখতে হয়। বলবো মনে করি সি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই। আমাদের সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এবং আমরা ধরে নিচ্ছি সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ প্রশ্নে উল্লেখ করা হয়েছে, অতএব লিখে নিবা তোমরা প্রশ্নানুসারে, আর বেশি কিছু দেওয়ার দরকার নাই, কারণ তোমরা বুঝতেই পারছো প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হবে যেহেতু সমবাহু ত্রিভুজ। তোমরা দিতে পারো প্রশ্নানুসারে AC ইকুয়াল টু BC দিতেই পারো তোমরা, AC ইকুয়াল টু BC। দ্যাট ইমপ্লাইজ AC আমার কত হবে 3 - x টু দি পাওয়ার হোল স্কয়ার 4 - y টু দি পাওয়ার হোল স্কয়ার ইকুয়াল রুট ওভার BC কত হবে, BC হবে 3 - x টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস 6 - y টু দি পাওয়ার হোল স্কয়ার। যেহেতু AC ইকুয়াল টু BC, অতএব আমার রুট হবে। এখন উভয় পক্ষে বর্গ করে, এটা তোমরা লিখে ফেলো, লেখাটা ভালো, উভয় পক্ষে বর্গ করে পাই। That implies 3 - x to the power whole square 4 - y to the power whole square equal to 3 - x to the power whole square plus 6 - y to the power whole square। দেখো এগুলো খুবই সহজ অ্যালজেব্রিক ইয়ে। আর 3 - x হোল স্কয়ার উভয় পক্ষে আছে, তার মানে এটা মিনিমাইজ হয়ে যাবে, এটা বাদ চলে যাবে। তাহলে আমরা পরের লাইন শুরু করতে পারি। দ্যাট ইমপ্লাইজ 4 - y টু দি পাওয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 6 - y টু দি পাওয়ার হোল স্কয়ার। একেবারে খুবই ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এগুলো। তাহলে 4 হলো 8y প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36 - 12y প্লাস y স্কয়ার। আবারও দেখো দুই দিকে y স্কয়ার আছে প্লাস y স্কয়ার আছে, একই চিহ্ন বিশিষ্ট, অতএব মিনিমাইজ হয়ে যাবে উভয় পক্ষ থেকে। তাহলে আমার আসতেছে -8y প্লাস 12y, আমি এখন এদিকে নিয়ে গেলাম 36 - 16। এখানে তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, সেজন্য আমি এখানে করছি। তাহলে এদিকে হবে আমার 4y আর এটা হবে আমার 20, অতএব y ইকুয়াল টু 5। তাহলে সি বিন্দুর কোটি আমরা পেয়ে গেছি, ভুজ এখনো আমাদের অজানা। ভুজ বের করার জন্য আমাদের আরেকটি বাহুর দৈর্ঘ্যর সাথে দৈর্ঘ্য নিয়ে নিতে হবে। পুনরায় লিখতে পারো বা আবারও লিখতে পারো, পুনরায় আবারও প্রশ্নানুসারে দিবা, যেহেতু সমবাহু ত্রিভুজের উল্লেখ প্রশ্নতেই করেছে। পুনরায় প্রশ্নানুসারে AB ইকুয়াল টু যে কোনো একটা ধরো BC ধরো, BC। দ্যাট ইমপ্লাইজ এবির মান কত হবে আমার, এবি দৈর্ঘ্য হবে 3 - 3 টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস 4 - 6 টু দি পাওয়ার হোল স্কয়ার রুট ওভার ইকুয়াল BC আমাদের বের হয়ে গিয়েছিল কত, BC বের হয়েছিল 3 - x টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস 6 - y টু দি পাওয়ার হোল স্কয়ার
স্কয়ার রুট। দ্যাট ইমপ্লাইজ, আবার তোমরা বলতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই। দেখো 3 - 3 টু দি পাওয়ার হোল স্কয়ার 0, আমার লেখা দরকার নাই। আর 4 - 6 মানে -2 টু দি পাওয়ার হোল স্কয়ার, দ্যাট ইমপ্লাইজ কত, -2 টু দি পাওয়ার হোল স্কয়ার 4। তাহলে আমার এদিকে যদি আমি উপরি পক্ষে বর্গ করে দিই তাহলে 4 আসবে। এখানে 6 - y, y আমি কত পেয়েছি 5, তাহলে 6 - 5 টু দি পাওয়ার হোল স্কয়ার তার মানে 1, তাহলে 3 - x টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস 1। তোমরা লিখে দিতে পারো যদি খুবই মডেস্টলি অ্যান্সার করো, তাহলে y এর মান বসিয়ে পাই। That implies 4 equal 9 minus 6x plus x squared plus 1. That implies x squared minus 6x plus 6 equal to 0. ক্যালকুলেশন করলে আমার তাই আসে। এখন তোমরা রাশি সমীকরণটির দিকে দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনটির দিকে খেয়াল করে, যে মিডল টার্ম করা যাবে না। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে রুট বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি আবার নিচে যেহেতু এখানে চলে আসলাম, তাহলে যদি আমাকে রুট বের করতে হয় কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলায়, তাহলে x - b, আমাদের b এর মান কত আছে -6, তাহলে -b মানে +6 প্লাস মাইনাস b স্কয়ার, b আমাদের কত -6, তাহলে -6 টু দি পাওয়ার হোল স্কয়ার, দ্যাটস মিন 36 মাইনাস 4ac, 4ac a1 c6, 4 গুণ করে দিলে কত হবে 24, twice a1, দ্যাটস মিন twice a2। তাহলে এখন আমরা একটু সিম্পলিফাই করে ফেলি। 36 থেকে আমি 24 বাদ দিলাম, কত হলো 12 হলো 2। এখন এটাকে যদি আমি ভাঙাই তাহলে দেখো 4 ইন্টু 3, তাহলে 4 কে আমি স্কয়ার রুট করলে 2 চলে আসে, থাকে √3 থাকে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 6 প্লাস মাইনাস 2 √3 ডিভাইডেড বাই 2। এখন সব দিক থেকে আমার ডোমিনেটর নিউমারেটর বা লব এবং হর থেকে সবই আমার 2 কমন যায়, তাহলে আমার কি আসতেছে 3 প্লাস মাইনাস √3, x এর মান আমি পেয়ে গেছি। এখন দেখো x এর কিন্তু দুটো মান পেয়েছি, y এর একটি মান, x এর দুটো মান, কিন্তু বলছে কি দুই দিকে x হবে না, x থাকবে c থাকবে একদিকেই। এবি রেখাটির যে পাশে মূল বিন্দু অবস্থিত ঠিক তার বিপরীত পাশে সি বিন্দুর অবস্থান। আমাদের অঙ্কের ক্লাইম্যাক্সই বলো আর টুইস্টিংই বলো, যেখানে এখানেই টুইস্টিং, তাহলে যেহেতু এক্স এর দুটো মান, আমরা কোন মানটাকে গ্রহণ করব তার ইঙ্গিত প্রশ্নের ঠিক এই জায়গাটিতেই দেয়া আছে, যে এবি সির বিন্দুটি যথাক্রমে এত এত হলে এবি উপরে অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি এর সি বিন্দুটি এবি রেখার সাপেক্ষে মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। তাহলে এবি রেখার ডান পাশে সি বিন্দু অবস্থিত, এবি রেখার দুটোরই ভুজ যথাক্রমে 3 এবং 3, তার ডান দিকে অবস্থান, তার মানে তার সি বিন্দুর ভুজ এ এবং বি এর ভুজের চেয়ে বেশি হবে যদি, তাহলে এখানে আমার এক্স এর দুটো মান এসেছে 3 প্লাস √3, 3 মাইনাস √3, 3 মাইনাস √3 করলে সি বিন্দুর ভুজ এ এবং বি এর ভুজের চাইতে কম হয়ে যাবে, তখন এ বি রেখার বাম পাশে সি এর অবস্থান করবে। খুব সঙ্গত কারণে সি এর অবস্থান হবে ধরো বাম দিকে, কিন্তু এখানে বলেছে যেহেতু তার সি ডান দিকে অবস্থান করছে, অতএব সি বিন্দুর ভুজ অবশ্যই আমার এ এবং বি বিন্দুর ভুজের চেয়ে মান বড় হতে হবে। তাহলে তোমরা একটু কথায় লিখতে পারো, যেহেতু সি বিন্দুর অবস্থান এ ও বি বিন্দুর ডান পাশে,
অতএব সি বিন্দু ভুজ প্রদত্ত বিন্দু দ্বয়ের প্রদত্ত বিন্দু মানে তোমার যে দুটো বিন্দু প্রশ্নে বলা হয়েছে, তার মানে এবি দ্বয়ের ভুজ সি বিন্দুর ভুজের মান বলতে পারো, প্রদত্ত বিন্দুর বিন্দুদ্বয়ের ভুজে মানের চেয়ে বৃহত্তম হবে। অতএব সি বিন্দু ভুজ x = 3 + √3। অতএব নির্ণেয় বিন্দু সি এর স্থানাঙ্ক 3 + √3, 5 বের হয়েছিল আমার। এইরকম ধরো আরো কিছু অঙ্ক থাকতে পারে। ডান দিকে বলা হয়েছে, হয়তো বলবে বাম দিকে। আবার কোটি, যদি কোটির কথাটি আসে তাহলে বলবে উপরে বা নিচে, আর যদি ভুজের কথাটি আসে তাহলে ডান দিকে বা বাম দিকে আসে। তাহলে এইরকম নিয়মে তোমরা অনেক কিছু যে কোনো অঙ্ক সমাধান করে নিতে পারবা। এখন আমি সমস্যা 3-এ যাচ্ছি। সমস্যা 3-এ আমাকে বলেছে যে y অক্ষ এবং 7, 2 বিন্দু থেকে a5 বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করতে হবে। y অক্ষ এবং 7, 2 বিন্দু থেকে, তার মানে y অক্ষ থেকে a5 বিন্দুটির দূরত্ব যত, 7, 2 বিন্দু থেকে a5 বিন্দুটির দূরত্ব ঠিক ততখানি। যদি তাই হয় তাহলে এর মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? দুটো দূরত্ব সমান করে আমার এর মান বের করে নিয়ে আসতে হবে। এখন তোমাদেরকে যখন আমি স্থানাঙ্ক পদ্ধতি ও বিন্দুর অবস্থান পড়াচ্ছিলাম, তখন আমি একটি কথা বেশ কয়েকবার উচ্চারণ করেছি এবং দেখিয়েছি তোমাদের। কোন বিন্দুর ভুজ বলে y অক্ষ থেকে তার দূরত্ব কতখানি, এবং কোন বিন্দুর কোটি নির্দেশ করে x অক্ষ থেকে তার দূরত্ব কতখানি। এখন আমাদের যে নির্ণয় বিন্দু বের করতে হবে, যে বিন্দুর ভুজ আমাদেরকে বের করতে হবে, একটি আরবিট্রারি কনস্ট্যান্ট বা ধ্রুবক দেওয়া আছে আর a, তার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি তার ভুজ দেওয়া আছে a, তাহলে y অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব হবে a, তার ভুজটি। তাহলে আর 7, 2 থেকে a5 বিন্দুটির দূরত্ব, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার নিয়ম, ওই নিয়মে করে আমরা দুটো ইকুয়াল করে দেখাই দিলে আমাদের ক্যালকুলেশন করে আমরা এর মান বের করে ফেলতে পারবো। তাহলে তোমরা এটা লিখতে পারো, এরকম করে 2 নম্বর সমস্যার সমাধান করবা। সমাধান 2 লিখতে পারো, y অক্ষ থেকে a5 বিন্দু দূরত্ব হলো a। অতএব প্রশ্নানুসারে, এখানেও বলেছে প্রশ্নানুসারে, প্রশ্নই বলে দিয়েছে যে 7, 2 বিন্দু থেকে এবং y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব পরস্পর সমান। তাহলে a = 7, 2 বিন্দু থেকে, তাহলে 7 - a টু দি পাওয়ার হোল স্কয়ার আর 2 - 5 টু দি পাওয়ার হোল স্কয়ার। প্রশ্নে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এই দুটো দূরত্ব পরস্পর সমান। এখন তোমরা উভয় পক্ষে বর্গ করে পাবা। আগে ক্যালকুলেশন, আচ্ছা এটা করলেও হবে, উভয় পক্ষে বর্গ করে পাই। দেখো 2 - 5 - √3 টু দি পাওয়ার হোল স্কয়ার যদি করো তাহলে 9 এ চলে আসবে। দ্যাট ইমপ্লাইজ a square = 49 - 14a plus a square plus 9. দ্যাট ইমপ্লাইজ উভয় পক্ষ থেকে আবার যেহেতু সমচিহ্ন বিশিষ্ট প্লাস দেওয়া আছে, অতএব স্কয়ারকে আমি মিনিমাইজ করে দিতে পারি, মানে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার আসতেছে
minus 14a equal minus 58. That implies উভয় পক্ষ থেকে আবার মাইনাস কে আমি মিনিমাইজ করে দিতে পারি, a equal to 58/14. এখন দেখো 2 আমাদের কমন, তাহলে এটা যদি আমি কেটে দিই তাহলে কি হয় 29 হয়, আর এটা 7 হয়, ইকুয়াল টু 29/7. আমার এর মান বেরিয়ে গেছে। অতএব এর মান 29/7। এভাবে অ্যান্সার হয়ে গেল। এবার এইরকম কিন্তু আর ধরো এখানে ভুজটা দেয়া নাই, একটি ধ্রুবক অনির্ণেয় ধ্রুবক সংখ্যা দেয়া আছে যার মান আমরা জানি না, আমরা যাকে বলি ইংলিশে আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা আবার দেখা যাবে ভুজ দেয়া থাকবে, কোটি দেয়া নাই, তখন আবার এক্স অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব বলবে। যখনই এক্স অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব বলবে তখন দেখবা তোমরা কোটি দেয়া থাকবে না, যে কোনো একটি কনস্ট্যান্ট দেয়া থাকবে, ওটা আমাদেরকে বের করতে হবে, আর ভুজটা দেয়া থাকবে। এরকম তোমরা বেশ কিছু অঙ্ক সেখানে পাবা এই প্রশ্নমালাতে। এখন আমরা সমস্যা নম্বর 4 করি। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5, 3, এর যা 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে তার দৈর্ঘ্য নির্ণয় করো, মানে জ্যাড দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আমি সমাধান লিখলাম না, 4 নিয়ে অঙ্ক শুরু করে দিলাম। তোমরা বুঝতে পারছো কোনো কোঅর্ডিনেট সিস্টেম আঁকার দরকার নেই, তোমরা শুধু একটা বৃত্ত, মোটামুটি আমার এটা হাত আন্দাজে একটা আমি বৃত্ত আঁকাই ফেলছি। এইখানে মিডিলে কেন্দ্র, কত কেন্দ্রের একটা নাম দিয়ে দাও। হ্যাঁ, তোমাদের এরকম করে তোমরা যদি চিত্র আঁকাও তোমাদের কোনো বর্ণনাও মাঝে মাঝে করতে হবে না, চিত্রই তোমাদের বর্ণনা করে দিয়েছে। জ্যামিতির ম্যাক্সিমাম চিত্রই বর্ণনা করে দেয়। আমি কেন্দ্রের নাম দিয়েছি কিন্তু ও। এখন জ্যাটারও এটা আমি জ্যা আঁকাই ফেললাম, ধরো জ্যারও একটা নাম দিয়ে দিলাম পি কিউ। ঠিক আছে, তোমরা জানো এটা ওই যে মাধ্যমিকের জ্যামিতিতে তোমরা পড়েছো যে বৃত্তের জ্যা সমদ্বিখণ্ডক, মানে যে আর রেখাটি তাকে সমদ্বিখণ্ডিত করবে বৃত্তের যে কোনো জ্যাকে, তা অবশ্যই কেন্দ্রগামী হবে এবং জ্যার উপরে লম্ব হবে। তা অবশ্যই কেন্দ্রগামী হবে এবং জ্যার উপর লম্ব হবে। মোটামুটি আমি একটা দেখে দিয়েছি সমদ্বিখণ্ডক। এই 3, 2 বিন্দুতে যেহেতু সে সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ এখান থেকে ও বরাবর লম্ব আঁকাইছি আমি এই লম্বটার নাম দিলাম ধরো এস দিয়ে দিলাম। এখন আমি এই দুটোকে যোগ করে দিচ্ছি, এটা চিত্রানুসারে স্পষ্ট, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হবে ও কিউ। এবং আমার দৈর্ঘ্য কত দিয়ে আছে, জ্যাড দৈর্ঘ্য দিয়ে আছে 5, সরি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে 5। 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে জ্যাটি, পিকিউ জ্যাটি, আর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5, 3। তাহলে দেখো এখানে কিন্তু একটা ও এস কিউ একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে অতিভুজের বর্গ ইকুয়াল হবে লম্বের বর্গ প্লাস তার ভূমির বর্গের যোগফলের সমান। আমার লম্বের বর্গ দেয়া আছে, লম্ব আমার অতিভুজ দেয়া আছে 5, আমি লম্বও বের করে ফেলতে পারবো, শুধু আমি পারবো না এই ভূমিটা বের করতে, কেননা এইটি আমার এর স্থানাঙ্ক জানা থাকলে আমি ভূমিটা বের করতে, কিন্তু আমার দরকার নাই, আমি ভূমিটি আমার এমনিই বের হয়ে যাবে, এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমার ভূমিটি বেরিয়ে যাচ্ছে। শুধু লিখবা চিত্রানুযায়ী ও এস স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ ও এস আমার কত 5 - 3 টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস 3 - 2 টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস এস কিউ স্কোয়ার। ও কিউ স্কোয়ার কত, ও কিউ আমার দৈর্ঘ্য ছিল 5, তাহলে তার স্কোয়ার কত হবে 25। That implies
5 minus 3 2 to the তাহলে 2 to the power square 4 plus 1 3 minus 2 1 to the power square 1 plus s cube square equal 25 তাহলে আমার s cube square কত আসছে equal 20 4 1 5 নিয়ে গেলাম 5 হয়ে গেল তাহলে 25 থেকে 5 মাইনাস করে দিলাম 20 অতএব এখন আমি s cube অতএব s cube equal to কত হবে দেখো যদি আমরা এটাকে রুট করতে যাই 4 5 20 তাহলে 4 into 5 রুট করলে 2 root 5 আসছে তাই না অতএব pq কত pq equal to 2s3 যেহেতু এই বিন্দুতে সে সমদ্বিখণ্ডিত হয়েছে অতএব এই দুই খণ্ডক পরস্পর সমান তাহলে equal 2 into 2 root 5 equal to 4 root 5 অতএব নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য 4 root 5 একক যেহেতু দৈর্ঘ্য বলছে অতএব তোমাকে একক দিতেই হবে তুমি জানো না কোন স্কেলে এটাকে মেজার করছে অতএব একক অবশ্যই তোমাকে দিতে হবে দৈর্ঘ্য আমার চতুর্থ নাম্বার অঙ্ক শেষ হয়ে গেল তাহলে আমার 3 এর মোটামুটি যতগুলো অঙ্ক করেছি তোমরা সবই এগুলো সমাধান করে পারবা তবুও একটা কথা আমি তোমাদেরকে বলে দিই যেটা তোমাদের এখানে কিছু অঙ্ক সমাধান করতে মাধ্যমিকের জ্যামিতির খুবই ফান্ডামেন্টাল কিছু জ্ঞান লাগবে যেমন এগুলো শুধু এই অধ্যায়ে না 3 এর a b c d করতে লাগবে এটি আমার সামান্তরিক তোমরা জানো এটি একটি সামান্তরিক সামান্তরিকের কর্ণকন্তু কখনোই সমান হবে না কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং কোন কোণই এক সমকোণ হবে না এটি আমার আয়তক্ষেত্র কর্ণগুলো পরস্পর সমান হবে প্রতিটি কোণ এক সমকোণ হবে প্রতিটি শীর্ষ কোণ এক সমকোণ হবে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে এখানে এটাও তাই বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল হবে এবার চলে আসি ক্ষেত্রে মোটামুটি বর্গক্ষেত্র ধরে নেওয়া যেতে পারে এখন প্রতিটি কোণ এক সমকোণ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কর্ণদ্বয় পরস্পর সমান একটু আঁকাই দিই কর্ণগুলো কেন কর্ণ নিয়ে একটা কথা বলবো তোমাদেরকে মোটামুটি কর্ণগুলো পরস্পরকে কিন্তু সব ক্ষেত্রে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে প্রতিটি ক্ষেত্রে এবার থাকলো রম্বস এটা মোটামুটি রম্বস যদি হয় কর্ণগুলো পরস্পর সমান হবে না কোন কোণই এক সমকোণ হবে না কিন্তু কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে এবং সব বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হবে একমাত্র রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে সমকোণে সমদ্বিখণ্ডিত মানে পরস্পরের উপরে লম্ব হবে তারা আর কোনটাই কিন্তু পরস্পরের উপরে লম্ব হবে না কর্ণগুলো এবং দেখো এদিকের যে কোন দুইটা ত্রিভুজ কল্পনা করো দুটো ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হবে এর ক্ষেত্রফল সমান হবে এর ক্ষেত্রফল সমান হবে এক্ষেত্রে যে কটা ত্রিভুজ তৈরি হবে এটা দুটো ত্রিভুজ এটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে সব ক্ষেত্রে সমান হবে কিন্তু একমাত্র রম্বসের কর্ণগুলোই পরস্পরকে লম্বভাবে ছেদ করবে আর সামান্তরিক বলো আয়তক্ষেত্র বলো বর্গক্ষেত্র বলো সমকোণে ছেদ করবে না এই সিগনিফিকেন্স এই পার্থক্যটুকু তোমাদের ম্যাথ করতে লাগবে তোমাদের আর এটা আগের জ্ঞান পূর্ব জ্ঞান আমি একটু ঝালাই নিলাম তোমাদের আমি জানি এটা তোমরা খুব ভালো করেই জানো এই সম্পর্কে তবু আমি একটু ঝালিয়ে নিলাম বাদবাকি যদি কোনো এরকম অঙ্ক দেখো তাহলে এইরকম সূত্র ধরে তোমরা করতে পারবা এখন চলে আসি আমরা 2 এর বিতে 3 বিতে আমরা কি পড়বো আজকে কার্তেসীয় জ্যামিতিক পদ্ধতিতে অন্তর্বিভক্তকরণ সূত্র প্রতিষ্ঠা ও এর ব্যবহার কার্তেসীয় ব্যবহার মানে কি জানো আমরা এর সাহায্যে
কোন অঙ্কগুলোকে সমাধান করব, সেজন্য ওটার অ্যাপ্লিকেশন বলা হয় আমার ফর্মুলা, সেজন্য আমি ব্যবহার কথাটি বলেছি। কার্তেশীয় জ্যামিতিক পদ্ধতিতে বহির্বিভক্ত সূত্র প্রতিষ্ঠা ও এর ব্যবহার, আর ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বাহির করার পদ্ধতি। এখন ত্রিভুজের ভরকেন্দ্র তোমরা জানো, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে কি করে যায়, ছেদ করে যায়, সেটি হয় ত্রিভুজের ভরকেন্দ্র। আগে আমরা 1 নম্বরটা করি, কার্তেশীয় জ্যামিতিক পদ্ধতিতে অন্তর্বিভক্তকরণ সূত্র প্রতিষ্ঠাকরণ ও এর ব্যবহার। আমরা আগে বের করে নিই ত্রিভুজের অন্তর্বিভক্তকারী সূত্র। আমরা এখনো অঙ্ক করাবো না, কিন্তু স্লাইডটা দিয়ে রাখলাম, পরে সূত্র বের করার পরে আমরা অঙ্কে চলে যাব। আবারও আমি বলি, আমি কিন্তু সমস্ত অন্তর্বিভক্তকরণ বিন্দু, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করছি কার্তেশীয় পদ্ধতিতে, কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যম দিয়ে বের করছি সমতলে। অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমি শুধু বর্ণনা করব, তোমরা যে কোনো লেখকের বইয়ে বিশদভাবে এর বর্ণনা পাবা, সেজন্য আমি জাস্ট সূত্রটা তোমাদেরকে প্রতিষ্ঠা করে দেখাই দিব। আমি প্রথমে অক্ষ আঁকায় নিচ্ছি, সরি, ওয়াই ড্যাশ ও। আমি এখানে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা পি নাম দিলাম এবং স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1। আমি এখানে আর একটি বিন্দু ধরলাম, নামকরণ করলাম কিউ দ্বারা এবং তার ভুজ কোটি ধরলাম x2 y2 যথাক্রমে। এখন পিকিউ আমি যোগ করে দিলাম, পিকিউ যোগ করে দিলাম, পিকিউ বিন্দু দুটি যোগ করে দিলাম। বিন্দুগুলোকে একটু বড় বড় করে দেখায়। এখন অন্তর্বিভক্তকারী বিন্দু, অ্যাটলিস্ট পিকিউ এর মধ্যে একটি বিন্দু থাকতেই হবে, দুটোকে দুই ভাগে ভাগ করার জন্য অ্যাটলিস্ট একটি বিন্দু থাকতে হবে। সেই জন্য আমি সেই বিন্দুটিকে ধরে নিলাম আর, সে আর ধরে নিলাম এবং বিন্দুটির স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই। এখন বলছি আর বিন্দু পিকিউ রেখাকে m/n অনুপাতে ভাগ করছে, আর বিন্দুটি পিকিউ রেখাকে m/n অনুপাতে বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্ত মানে তার ভিতরে, পিকিউ এর মাঝখানে আরের ভিতরে আরের অবস্থান হবে, অন্তর্বিভক্ত করে m/n অনুপাতে। তার মানে পিআর আমার হবে, পিআর এই বিন্দুটুকু হবে m এবং আর কিউ এইটুক অংশ, পি আর অংশটি হবে m এবং আর কিউ অংশটি হবে n। তাহলে আর বিন্দুটি পিকিউ রেখাকে m/1 অনুপাতে বিভক্ত করছে। এখন এই তিনটি বিন্দু থেকে y অক্ষের সমান্তরাল করে x অক্ষের উপর আমি তিনটি লম্ব আঁকাচ্ছি, যথাক্রমে পি থেকে, আর থেকে এবং কিউ থেকে আঁকালাম। প্রথম লম্বের নাম দিলাম pn, আর দিলাম rs, কিউ দিলাম qn। আমি ইচ্ছা মতো নাম দিতে পারি, ইংলিশ অ্যালফাবেটের যে কোনো লেটারকে আমি নাম হিসেবে ব্যবহার করতে পারি। এখন কিউ থেকে rs এর উপরে আবার একটি লম্ব টানছি x অক্ষের সমান্তরাল করে। এই পদবিন্দুটার নাম দিলাম কিউ ছিল, দাও এল দাও, কোনো সমস্যা নেই। আমি এটা একটু স্লাইটলি মুছে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি আরটা একটু উপরে লিখছি আর এক্স ওয়াই, এইটা আমার সুবিধার্থে লিখছি এম। আমি আবার এই আর বিন্দু থেকে, এখানে যে আমার আর বিন্দুটি রয়ে গেছিল, আর বিন্দু থেকে আমি আবার এক্স অক্ষের সমান্তরাল করে পিএম রেখার উপরে একটি লম্ব টানছি। লম্বটির নাম দিলাম, আর কি বাকি আছে, মোটামুটি টি দিলেই হয়ে যাবে। এখানে আমি আর, যার স্থানাঙ্ক এক্স। এই আমার চিত্র। এখন আমি এই জিনিসগুলো ঢেউ বেশি দেখলে একটা হেজি আছে, আমি এগুলো মিশাই দিলাম। শুধু আমি একটুক রাখলাম, একটুক অংশ রাখলাম,
এটি বোঝানোর জন্য এম, আর এটি আমার এন অংশ, এটি আর। এখন আমি পিটি এর মান বের করব। পিটি ইকুয়াল টু কি বলতে পারি? পিএম মাইনাস টিএম। এখন টিএম ইকুয়াল আমি কি দিতে পারি দেখো তো, আমার চিত্র অনুসারে এবং বর্ণনা অনুসারে সমান্তরাল ছিল, লম্ব ছিল, তাহলে টিএম ইকুয়াল টু আমি দিতে পারি আর এস। টিএম ইকুয়াল টু লিখতে পারি আর এস ইকুয়াল পিএম। টিএম এর পরিবর্তে এখন আমি লিখতেছি আর এস, তোমরা দিতে পারো যেহেতু টিএম ইকুয়াল টু আর এস ইকুয়াল পিএম মানে কত? পিএম দৈর্ঘ্যটা কত? পি বিন্দুর ওয়াই অক্ষের কোটি, পি বিন্দুর ওয়াই অক্ষের কোটি, তাহলে ওয়াই ওয়ান। আর এস কত? আর বিন্দুর ওয়াই অক্ষের কোটি, তার মানে ওয়াই। মানটা আমি বের করে রাখলাম। এখন আমি আর এল বের করব। আর এস মাইনাস এল এস, তাহলে আমার এতটুকু দূরত্ব বের হয়ে যাবে। এখন দেখো এল এস ইকুয়াল টু তুমি কি বলতে পারো? কিউএন। আর এস কি? আর বিন্দু ওয়াই অক্ষের কোটি, কোটির মান। আর কিউএন কি বলতে পারি? কিউ বিন্দুর কোটি ওয়াই টু, ওয়াই টু। তাহলে আমি নিয়ে রাখি আমার যে যে মান বের হচ্ছে, পিটি ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, আর আর এল ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই টু বের হয়ে গেল। এখন আমি আর টি এর মান বের করব। প্যারালাল ইকুয়াল টু অবশ্যই এস এম। এস এম মানে ও এম মাইনাস ও এস। ও এম মানে পি বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক, তার মানে এক্স ওয়ান। ও এস মানে আর বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক, তার মানে এক্স। আর টি বের করেছি, এখন কিউএল বের করব। কিউএল খুব সম্ভব যুক্তিসঙ্গত ভাবে এনএস। এনএস মানে কি? ও এস মাইনাস ও এন, ও এস মাইনাস ও এন, ও এস মাইনাস ও এন। ও এস মানে কি? আর বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক। ও এন মানে কি? কিউ বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক। এখন দেখো আমার কি বের হয়ে গেল। আমি আবার এই মানগুলি একটু লিখে রাখি আমার সুবিধার্থে। আর টি ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এক্স এবং কিউএল ইকুয়াল টু এক্স মাইনাস এক্স টু। এখন আমার কিছু প্রয়োজন নেই। এখন দেখো এখানে কিন্তু দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব স্পষ্টত। ত্রিভুজ আর পি টি এবং ত্রিভুজ কিউ আর এল। ত্রিভুজ আর পি টি এবং ত্রিভুজ কিউ আর এল, এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের সূত্র মতে দেখো এই কোণটা তো দুটো কোণই, দুটি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু বলছি লম্ব আঁকাছি তাহলে 90 ডিগ্রি। এই কোণ দুটো অনুরূপ কোণ, অতএব পরস্পর সমান। এবং শীর্ষ কোণ দুটো তাহলে পরস্পর সমান হবে। ত্রিভুজ দুটো কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তার তৃতীয় কোণটিও সমান হবে পরস্পরের। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ হলো। সদৃশ ত্রিভুজের সূত্রটা আমরা ব্যবহার করব। যদি দুটি ত্রিভুজ সদৃশ হয় তাহলে তার অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অনুরূপ বাহুগুলো কি? এই যে পিটি ডিভাইডেড বাই আর এল, সরি পিটি ডিভাইডেড বাই আর এল ঠিকই আছে, এবং আর টি ডিভাইডেড বাই কিউএল। অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান। এবং আরো দুটো অনুপাত বাহু ছিল পিআর আর কিউআর, পিআর এবং কিউআর। যেহেতু পিআর ইকুয়াল টু আমি কতই ধরে নিয়েছি এম, এবং কিউআর সমান কত ধরে নিয়েছি এন, অতএব আমরা এটা লিখতে পারি। এখন এই তিনটা রিলেশনশিপ বের হয়ে গেছে আমাদের। এই রিলেশনশিপ থেকে আমি
একে একে সর্ট আউট করি। ধরো পিটি ইকুয়াল আর এল নি ইকুয়াল এম বাই এন নি, তিনটি অনুপাত বের হয়ে গেছে। এখন পিটি এর মান কত? দ্যাট ইমপ্লয়েজ y1 মাইনাস ওয়াই, এবং আর এল এর মান y মাইনাস y2 m বাই n, দ্যাট ইমপ্লয়েজ। এখন আমরা বজ্র গুণন বলো যে তোমরা করে ফেলো, তাহলে y1 n মাইনাস yn ইকুয়াল ym মাইনাস y2m, দ্যাট ইমপ্লাইজ। আমরা y গুলোকে একদিকে নিয়ে আসি, মাইনাস yn মাইনাস ym হয়ে গেল, মাইনাস y1 n মাইনাস y2 n। সবাই উভয় পক্ষ থেকে আমি মাইনাস কমন নিয়ে নিই, সরি আমি একটু সাফিক্স হিসেবে লিখে দিয়েছি, আসলে এগুলো এভাবে পাশে হবে। আমরা কি কমন নিব এখান থেকে? y কে কমন নিব, তাহলে আমাদের m প্লাস n আসলো, ইকুয়াল আসবে কত? মাইনাস যদি কমন নিই তাহলে y1 n প্লাস y2m, অতএব y ইকুয়াল টু আসবে কত? y1 n প্লাস y2m m প্লাস n। এই রিলেশনশিপ থেকে আমাদের y অক্ষের বিন্দুটি আর বিন্দুটির y অক্ষের স্থানাঙ্ক বা কোটি আর আমাদের বের হয়ে গেছে, এবং y এর মানটা আমি আরেকটু এখানে বড় করে দিয়ে মাঝে দেখলে তোমাদের সুবিধা হবে। y1 n প্লাস y2m m প্লাস n। দেখো এইখানে দিকের খুব বড় একটি গুরুত্ব আছে, তুমি কোন দিক থেকে রেখাটিকে বিবেচনা করছো, কিউ রেখা কিউ করছো না পি কিউ করছো। যদি কিউপি করো তাহলে প্রথম বিন্দুর স্থানাঙ্কর কোটি তোমাকে ধরতে হবে এটিকে। আমি যেহেতু রেখাটি বিবেচনা করেছি প্রথম থেকে, আমি বলেছি পিকিউ রেখা, অতএব প্রথম বিন্দুর ওয়াই অক্ষের স্থানাঙ্কের সাথে যোগ হলো দ্বিতীয় অনুপাত, প্রথম বিন্দুর ওয়াই অক্ষের স্থানাঙ্কের সাথে গুণ হলো দ্বিতীয় অনুপাত, যোগ দ্বিতীয় বিন্দুর ওয়াই অক্ষের স্থানাঙ্ক বা কোটির সাথে গুণ হলো প্রথম অনুপাত, ডিভাইডেড বাই দুটো অনুপাতের যোগফল অন্তর্বিভক্তকারী বিন্দুটির কোটি। অনুরূপ ভাবে একই ভাবে আমি এরকম করে ক্যালকুলেশন এই রিলেশনশিপটা থেকে বের করতে পারি। আর টি অনুরূপ অনুপাতগুলো যেহেতু সমান, কিউএল ইকুয়াল এম বাই এন, এই রিলেশনশিপ থেকে ঠিক আগের মতন করে আমি অনুরূপ ভাবে বের করতে পারি। অনুরূপ ভাবে সেজন্য আমি লিখে দিচ্ছি, অনুরূপ ভাবে এক্স ইকুয়াল টু কি হবে বলতো, এখান থেকে আমি বিবেচনা করছি, অতএব অন্তর্বিভক্তকারী বিন্দু বলো বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক বলো, কোন দিক থেকে তুমি আসছো সেই দিকটি খুবই ইম্পর্টেন্ট। পি থেকে আসছো না কিউ থেকে আসছো, তাহলে কোন বিন্দুটিকে তুমি প্রথম বিন্দু ধরছো রেখাটির, আর কোন দিকে প্রান্ত বিন্দু ধরছো, তাহলে আরম্ভের বিন্দু কোনটিকে ধরছো, শেষের বিন্দু কোনটিকে ধরছো। এখানে আমি আরম্ভ বিন্দুটিকে ধরেছি পি, তাহলে সেই ক্ষেত্রে এর এক্স অক্ষের স্থানাঙ্ক x1 ইন্টু দ্বিতীয় অনুপাত n প্লাস দ্বিতীয় বিন্দুটির এক্স অক্ষের স্থানাঙ্ক x2 এবং প্রথম অনুপাত m গুণ আকারে m প্লাস n। এই আমার বের হয়ে গেল অন্তর্বিভক্তকারী বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক এবং y অক্ষের স্থানাঙ্ক। তাহলে এইভাবে আমরা কোনো রেখার অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এখানে আরেকটি কথা না বললেই নয়, যেটি খুবই প্রসঙ্গত এবং তোমার অনেক প্রশ্ন এর মাধ্যমে তোমরা সমাধান করতে পারবা। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা এখনো বলছি না, কিন্তু এই অন্তর্বিভক্তিকারী বিন্দুটি মধ্যবিন্দু, অনুপাত দুটো দিয়েছি, যদি অনুপাত দুটো পরস্পর সমান হয়ে যায়, PR ইকুয়াল টু আর কিউ হয়ে যায়, PR ইকুয়াল টু আর কিউ হয়ে যায়, তাহলে আর বিন্দু হবে পিকিউ রেখার অবশ্যই মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে দুটি রেখার সেই মধ্যবর্তী সেই বিন্দুটি যেটি রেখাকে সমান দুই ভাগে বিভক্ত করে। যদি সেই ক্ষেত্রে দুটো অনুপাত পরস্পর সমান হয়ে যাবে, তাহলে m ইকুয়াল টু n হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে মধ্য বিন্দুকারী এক্স এর স্থানাঙ্কটি স্থানাঙ্ক দাঁড়াবে এইরকম, যে কোনো একটিকে আমি ব্যবহার করতে পারি, n এর পরিবর্তে আমি m লিখতে পারি, m লিখে দিলাম,
x2 এর m তো ছিল এখানে আমার, এখন এই m তো ছিলই, আর n এর পরিবর্তে আমি m ব্যবহার করতে পারি। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমি m কে কমন নিয়ে নিতে পারি। n কে কমন নিলে x1 প্লাস x2 ডিভাইডেড বাই টুয়াইস m, উপরে নিচে m মিনিমাইজ হয়ে কি দাঁড়ালো x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। পুনরূপ একইভাবে আমি বের করতে পারি, y এর স্থানাঙ্কটা হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে এই অন্তর্বিভক্তকারী বিন্দুটি যদি মধ্যবিন্দু হয়ে যায়, এটি আসলে আমার সাধারণ সূত্র। অন্তর্বিভক্তকারী বিন্দু এটা সাধারণ সূত্র, আর এটা স্পেশাল কেস। যখন বলে দিলাম যে এটার সমান দুই ভাগে ভাগ করবে, তখন সেক্ষেত্রে কি হবে, অনুপাতগুলো সমান। অতএব প্রথম বিন্দুর ভুজ যোগ দ্বিতীয় বিন্দুর ভুজ ডিভাইডেড বাই 2, তার হবে তোমার আর মূল মধ্যবিন্দুর x এর স্থানাঙ্ক, আর y এর স্থানাঙ্ক হবে প্রথম বিন্দুটির কোটি প্লাস দ্বিতীয় বিন্দুটির কোটি, এবং 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যবিন্দুর y অক্ষের কোটি y অক্ষের স্থানাঙ্ক বা কোটি আমরা পেয়ে যাব। এটা কিন্তু মধ্যবিন্দু প্রায় অঙ্ক লাগে। মধ্যবিন্দুকে তোমরা দুই ভাবে করা যায়, মধ্যবিন্দু বলা যায় বা সম দ্বিখণ্ডক, মানে দুই ভাবে দুটি অংশে খণ্ডিত করেছে, সম দ্বিখণ্ডক, দুই দিকের মান সমান। দুটাই কোনো কেউ কেউ বলে সমদ্বিখণ্ডক, কেউ কেউ বলে মধ্যবিন্দু। এখন আমি বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করব। এখন আমরা তোমাদেরকে করলাম অন্তর্বিভক্তকারী বিন্দু, তার মানে বিন্দুটি সরলরেখাটির ভেতরে অবস্থান করবে, কিন্তু এমন একটি বিন্দুর এখন অবস্থান যে সরলরেখাটির বাইরে অবস্থান করে সে বিন্দুটিকে বিভক্ত করবে বহির্ভাবে, সেই জন্য নাম বহির্বিভক্তকারী বিন্দু। নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করবে। তাহলে আবার আমার বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় পদ্ধতি আর লেখা দরকার নেই, আমার স্লাইডে ছিলই, তোমরা জানোই। তো সরি, x ড্যাশ y ও y ড্যাশ। আমি এখানে আবার ঠিক আগের মতো দুটি বিন্দু ধরবো। প্রথম বিন্দুটি নিলাম x1 y1। আমি যেহেতু এটা লিখে ফেলেছি, আর লেখার থাকাটার দরকার নাই, আমার বিন্দুগুলো স্পষ্টভাবে দেখাতে হবে। কমা দিয়ে কিন্তু আমি এটা কমা দিয়েছি x1। আচ্ছা, এটি আমি দ্বিতীয় বিন্দু ধরেছি q, যার স্থানাঙ্ক ধরেছি x2 y2। আমি যোগ করে দিচ্ছি সরলরেখাটিকে, PQ সরলরেখা। এখন বলছে বহির্দিক ভাবে বিভক্ত করবে, অতএব এইখানে আমি নিচ্ছি একটু এক্সটেন্ড করে নিয়ে এসছি আটটা বিন্দু। সেই বিন্দুটা এখন আমার বহির্বিভক্তকারী বিন্দুটি বাইরে অবস্থান করছে PQ সরলরেখার, যার স্থানাঙ্ক ধরেছি আমি x এবং y। এখন আমি বলছি বহির্বিভক্ত করেছে, তাহলে নিশ্চয়ই দুটি অনুপাতে বিভক্ত করবে PQ সরলরেখাকে। তাহলে আমার এখানে PR হচ্ছে আমার m এবং QR হচ্ছে আমার n, m:n অনুপাতে বিভক্ত করবে। এই বাইরের বিন্দুটি PQ সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করবে। PR হবে m, PR অংশটি হবে m অনুপাত, এবং QR বা RQ অনুপাতটি হবে n। আমি একটু সুবিধার জন্য আর একটু দূরে লিখলে আমার ধারণা একটু ভালো দেখাবে তোমাদেরকে। আসলে এভাবে ভার্চুয়াল ক্লাসরুমে ক্লাস নেওয়ার কোনো ইন্টারাকশন থাকে না ছেলে মেয়েদের সাথে। এটি আমার n আর এইটি আমার m। আর একটু এক্সটেনশন করে দিই আমি x অক্ষটাকে। এখন তিনটি বিন্দু থেকে যথাক্রমে y অক্ষের সমান্তরাল করে x অক্ষের উপর আমি তিনটি লম্ব টানছি। PM নাম দিয়ে দিচ্ছি, QN নাম দিয়ে দিচ্ছি, RS নাম দিয়ে দিলাম।
এখন আর থেকে আমি পিএম এর উপর একটি লম্ব টানবো। ধরি লম্বটি এল বিন্দুতে ছেদ করে গেল এবং দেখো কিউএন কেও কিন্তু সে একটি বিন্দুতে ছেদ করে গেছে, তাহলে সে বিন্দুটাও একটা নাম দিতে, অবশ্যই নাম দিতে হবে। আমি সেই বিন্দুটার নাম দিলাম টি। আবার আমি একইভাবে বের করছি, এটি আমার এল, পিএল এর মান বের করব পিএম মাইনাস এলএম। খুবই যুক্তিসঙ্গত ভাবে এলএম ইকুয়াল হবে আরএস। দেখো পিএম ইকুয়াল টু হবে আরএস মাইনাস আরএস। পিএম এর মান কত? পি বিন্দুর ওয়াই অক্ষের কোটি, ঠিক আছে, y1, এবং আরএস এর মান কত? আর বিন্দুর ওয়াই অক্ষের কোটি y। এখন আমি বের করছি কিউটি। কিউটি বের করব, কিউটি মানে কত? কিউএন মাইনাস টিএন হবে, কিউএন মাইনাস টিএন হবে। এখন কিউএন মানে কত? আমার কিউ বিন্দুর ওয়াই অক্ষের স্থানাঙ্ক মানে y2, টিএন ইকুয়াল টু আবার আমার আরএস হচ্ছে, তাহলে আরএস কত ছিল? আরএস লিখে দিই, তারপর লিখছি y2 মাইনাস y। পিএল আমার মানগুলো লাগবে সেজন্য আমি লিখে দিলাম পিএল ইকুয়াল টু আমার y1 মাইনাস y, আর কিউটি ইকুয়াল টু আমার y2 মাইনাস y। এখন আমি আরএল মান বের করব। আরএল খুবই যুক্তিসঙ্গতভাবে এসএম, এসএম মানে কত? ওএম মাইনাস ওএস। ওএম কত? পি বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক x1, ওএস কত? আর বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক x, এবং আরটি, আরটি আমার এসএন। এসএন মানে কত? ওএন মাইনাস ওএস। ওএন মানে কত? ওএন মানে হচ্ছে তোমার কিউ বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক, ওএস মানে কত? আর বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক, সরি x2 6। এখন আমার বের হয়ে গেল আর এল ইকুয়াল x1 মাইনাস এক্স এবং আর টি ইকুয়াল x2 মাইনাস এক্স। এখন ঠিক অন্তর্বিভক্তকারী বিন্দুর মতনই আমি দুটো ত্রিভুজ এখানে পেয়ে গেছি কিন্তু, এবং সেই দুটি বিন্দু ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ, অতএব অনুরূপ বাহুর অনুপাতগুলো আমি সমান করব। প্রথম ত্রিভুজ আর পি এল বা আর এল পি, যেটাই বলো। দ্বিতীয় ত্রিভুজ আর টি কিউ বা আর কিউ টি। এই ত্রিভুজ এবং এই পুরো ত্রিভুজ দুটো কোণ লম্ব, যেহেতু এটার উপর লম্ব ছিল এটার উপর লম্ব হবে, সমান্তরাল, আর 90 ডিগ্রি 90 ডিগ্রি, অনুরূপ কোণ পরস্পর সমান, তাহলে এবং একই শীর্ষ কোণ, অতএব দুটো ত্রিভুজই কি হবে? সমান্তরাল। তাহলে ত্রিভুজ লিখতে পারো এখানে ত্রিভুজ আর পি এল ও ত্রিভুজ আর কিউ টি সদৃশ। তাহলে অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর সমান হবে। অনুরূপ বাহু কত? কি কি? পিএল, পিএল বাই কিউটি, আর এল বাই আরটি, আর কিউ বলতে পারো, আর পিও বলতে পারো, আর কিউ বলতে পারো, অসুবিধা নেই। আরটি ইকুয়াল টু আর কিউ। এটার মানে আরপি আমাদের কত? দৈর্ঘ্য ছিল এম, আর আরপি ছিল কত? এন। এখন এই দুটো সমাধান করে আমরা আগের বারে পিএল দেখাইছিলাম, এবার আরএল দেখাবো। ওহো, আরএল তো মুছে গেল আমার। আরএল ইকুয়াল টু আরটি, সরি, equal m by n. That implies r এর মান ছিল x1 minus x এবং rt এর মান ছিল x2 minus x, m by n। আবার বজ্র গুণন পদ্ধতিতে চলে যাও, x1n minus xn equal x2m minus xm। এখন আমি
নিয়ে আসি, মাইনাস এক্স এন প্লাস এক্স এম ইকুয়াল এক্স টু এম মাইনাস এক্স ওয়ান এন। এখন একটা মাইনাস কমন নিই, এখান থেকে একটা মাইনাস কমন নিই, এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাসটি কমন নিলে আমাদের আসতেছে কি, মাইনাস এক্স কমন যদি আমি নিই তাহলে আসতেছে আমার, বা মাইনাস কমন নেওয়ার দরকার নাই, তুমি এক্স শুধু এক্স কে যদি কমন নাও এক্ষেত্রে এম মাইনাস এন আমি লিখতে পারি। x2m minus x1n equal x equal to x2m minus x1n m minus n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় হয়ে গেছে, আর আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীকালে আমরা ওয়াই অক্ষের আর স্থানাঙ্কটি বের করব এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করব, করে আমরা এই সংক্রান্ত পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।